আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গণতান্ত্রিক রাজনীতিতে সংসদে বাহাস থাকবে, এটি খুবই স্বাভাবিক। যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে, অভিযোগ থাকবে, অভিযোগের উত্তর থাকবে, ওয়াকআউট থাকবে, আরও অনেক সোচ্চার কণ্ঠে প্রতিবাদ থাকবে। কিন্তু আমরা এটা প্রত্যাশা করি না যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একে অপরের বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করার কোনো প্রবণতা থাকবে, এটি আমরা জনগণ প্রত্যাশা করি না। আমরা একটি সংসদ দেখেছি যার বয়স খুবই সীমিত, কেবলমাত্র তার সূচনা। একটা সরকার যার বয়স এখনো 2 মাস হয়নি, অনেক ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। জাতীয় সংসদ যথেষ্ট প্রাণবন্ত, আমরা লক্ষ্য করছি। সেখানে যথাযথ দায়িত্ব পালনে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আন্তরিকতারও অভাব কম দেখা গেছে। তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে কিছু অসত্য বিবরণ দিয়ে রাজনৈতিকভাবে একে অপরকে ঘায়েল করার একটি প্রবণতা, যেটি জনগণ খুব পছন্দ করেনি। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, নতুন বাংলাদেশে জুলাই স্পিরিটকে আমরা ধারণ করতে চাই। সেই প্রসঙ্গে গতকাল মঙ্গলবার একটি ঘটনা ঘটেছে অত্যন্ত ইতিবাচক। আমার আজকের এই এপিসোডটি তেমন কোনো বিশ্লেষণ নাই, তবে একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং সেই তথ্যের ইতিবাচক দিক আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। গতকাল থেকে সংসদ অধিবেশন 2 বেলা করে চলছে, আপনারা জানেন। পত্রিকায় যেভাবে রিপোর্ট হয়েছে, আজ থেকে সংসদ চলবে, আজ মানে গতকাল, আজ থেকে সংসদ চলবে 2 বেলা। প্রথম অধিবেশন সকাল 10:30টায়। 133টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ এখন থেকে 2 বেলা 2 সেশনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আজ, অর্থাৎ গতকালের কথা বলছি, মঙ্গলবার থেকে দিনে রাতে 2 বেলা সংসদ অধিবেশন চলবে। জানা যায় অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। 133টি অধ্যাদেশের মধ্যে ইতিমধ্যে 9টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে। এর মধ্যে গতকাল 6 এপ্রিল 7টি বিল পাশ হয়েছে। একই দিনে আরও 3টি বিল উত্থাপিত হয়েছে, তবে সেগুলোর উপর বিরোধী দলের আপত্তি থাকায় পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে সেগুলো পাশ হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতায় আগামী 12 তারিখের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসের 12 তারিখের মধ্যে অধ্যাদেশগুলো বিল আকারে পাশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য সময় স্বল্পতার কারণে মঙ্গলবার থেকে দিনে 2 বেলা অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে জানান, 133টি বিল পাশের বিশাল কর্মযজ্ঞ শেষ করতে মঙ্গলবার থেকে প্রতিদিন 2 সেশনে অধিবেশন চলবে। প্রথম সেশন শুরু হবে সকাল 10:30টায়, দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল 3:30টায়। এর মাঝে মধ্যাহ্নভোজের এবং জোহরের নামাজের বিরতি থাকবে। সেই ছাড়া দিনব্যাপী রাত যতই লাগুক এই সংসদ অধিবেশন চলবে। এমনকি এমন তথ্যও জানা গেছে, যদি প্রয়োজন হয় তাহলে আগামী শুক্রবারও এই সংসদ অধিবেশন চলবে, যাতে করে ওই যে সময়সীমার বাধ্যবাধকতা 12 এপ্রিলের মধ্যে এই অধ্যাদেশগুলো আইনে পরিণত করার সাংবিধানিক বাধ্যবাধকতা। একটা অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে উঠছে যে বিএনপি জুলাই স্পিরিট ধারণ করে না, বিএনপি পতিত ফ্যাসিবাদী সরকারের ধারণার পথেই তারা হাঁটছে। এমনকি কেউ কেউ আগ বাড়িয়ে আরও অনেক বাহুল্য কথা বলছেন, যেমন ব্যারিস্টার শাহরিয়ার কবির। এই ভদ্রলোককে খুব বেশি উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে। বিগত 17 বছরের ফ্যাসিবাদী আন্দোলনের সময় এই ভদ্রলোকের কোনো দৃশ্যমান ভূমিকার কথা কেউ যদি জানেন আমাকে জানাবেন। আমি দুঃখিত, আমার এটি জ্ঞানের সীমাবদ্ধতা হতে পারে। আমি এই ভদ্রলোককে গত 17 বছরে চেনার কোনো কারণ দেখি না। তিনি বক্তৃতা করে বলছেন যে একজন লন্ডন থেকে এসেছেন, অর্থাৎ তিনি তারেক রহমান সাহেবের কথা বলছেন, আর একজন শ্রীলঙ্কা থেকে এসেছেন, যারা এই 17 বছরের কষ্ট সহিষ্ণুতা এগুলো তাদের ধ্যান ধারণার মধ্যে নাই। তারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মতো করে। সালাউদ্দিন আহমেদ সম্পর্কে এই ব্যারিস্টার শাহরিয়ার করে বলেছেন তিনি আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তিনি প্রতারণামূলক কথা বলছেন। এমনকি তিনি এও বলেছেন যে বিএনপির নাকি ভাগ্য ভালো যে তিনি জাতীয় সংসদের সদস্য হননি। তিনি খুব বড় ধরনের বাহুল্য কথা বলেছেন, যে তিনি বলেছেন হাসিনার তো পালিয়ে যাওয়ার জায়গা ছিল দিল্লি, আপনারা পালাবেন কোথায়। এই যে কথায় কথায়
বিএনপিকে পালিয়ে যাওয়ার হুমকি দেখান। বিএনপি পালিয়ে যাওয়ার মতো দুষ্কর্ম কি করেছে মাত্র 2 মাসে? আপনাদের সঙ্গে মতের বিরোধ হবে, হ্যাঁ, একটা মনোভাব দেখা যাচ্ছে। আপনারা যেভাবে জুলাই সনদ, গণভোট, জুলাই অধ্যাদেশ এটাকে আপনারা যেভাবে বিশ্লেষণ করেন, বিএনপিকে সেভাবে পাশ করতে হবে, এটি দাবি হতে পারে, এটা নিয়ে আপনি সোচ্চার হতে পারেন, কিন্তু এটা করতেই হবে। আর না করলে বিএনপিকে দেশ ছেড়ে রাষ্ট্র ছেড়ে পালাতে হবে, এমনকি বিএনপি সারা বিশ্বে পালিয়ে যাওয়ার কোনো ঠিকানাও নাই। এই ধরনের কথা পরস্পর বৈরিতা বিদ্বেষ বাড়াবে, আর এই চূড়ান্ত বৈরিতা এবং বিদ্বেষের ফলাফল কিন্তু পতিত ফ্যাসিবাদী দোসরদের অনুকূলে যাওয়ার ঝুঁকিটাও কিন্তু থেকে যাবে। ফলে সতর্ক হওয়া দরকার। এই যে জুলাই স্পিড বিএনপি ধারণ করে না, তা এই যে আমি তথ্যটি পড়লাম যে কতটা আন্তরিক হলে দুবেলা সংসদ, যেটি সাধারণ রীতিতে পড়ে না, বিশেষ অবস্থার প্রেক্ষিতে দুবেলা সংসদ এবং সেখানে রাত দিনের কোনো পার্থক্য নেই, যত রাত পর্যন্ত আগে চলবে, এমনকি শুক্রবারে বন্ধের দিনেও অধিবেশন চালিয়ে এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার যে উদ্যোগ সরকারি দলের পক্ষ থেকে, নিঃসন্দেহে এটি পরিবর্তিত বাংলাদেশ নির্মাণের জন্য সরকারি দল বিএনপির যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সেটি প্রতিষ্ঠিত করে। বিএনপি শুধু সংসদীয় কমিটিতে নয়, বিএনপি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তার দলীয় ফোরামে। গত শনিবার 4 এপ্রিল বিএনপির স্ট্যান্ডিং কমিটির সভা হয়। সরকার গঠনের পরে সম্ভবত এটি বিএনপির সর্বোচ্চ ফোরামের প্রথম সভা। সেখানেই কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, এই বিষয়গুলোতে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিরোনামটি হয়েছে নোট অফ ডিসেন্ট আমলে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি। এক্ষেত্রে তথ্যটি আমি এভাবেই দেই, জুলাই জাতীয় সনদের নোট অফ ডিসেন্ট আমল নিয়ে রাষ্ট্র সংস্কারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিএনপি সরকার তা বাস্তবায়ন করবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে যাচাই বাছাই করে বেশ কয়েকটি সংযোজন ও বিয়োজন করবে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মঈন খান তিনি সাংবাদিকদেরকে এই সমস্ত বিষয় ব্রিফ করেন। বিএনপির একজন জ্যেষ্ঠ স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সর্বজন সদ্য ডক্টর মঈন খান, তিনি যেভাবে বলেন, জুলাই সনদের যেসব কমিটমেন্ট করেছে বিএনপি সবই তার বাস্তবায়ন করবে। এর চেয়ে আর পরিষ্কার কথা কি হতে পারে? হ্যাঁ, বিএনপি বলেছে নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন। বিএনপি তো এটা বলবে, সঙ্গত কারণেই বলবে, কারণ জুলাই সনদ যেদিন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় সেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, জামাতের নোট অফ ডিসেন্ট ছিল, অন্যান্য অনেক রাজনৈতিক দলের অনেকগুলি নোট অফ ডিসেন্ট ছিল, এবং সেই যে স্বাক্ষরিত জুলাই সনদ সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে যে আদেশটি জারি করা হয় সেই আদেশে নোট অফ ডিসেন্টকে উল্লেখ করা হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের ব্লাফ বা প্রতারণা বলেই বিএনপি তাদের সংসদে বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য সদস্যরা এটি যথেষ্ট যুক্তিসঙ্গতভাবেই তারা বলেছেন। এটি তো এক ধরনের অবশ্যই প্রতারণা, এবং এই কথা জানা সত্ত্বেও জামাত বা এনসিপি এই ঘটনার প্রতিবাদ না করা, এটি অনেকেই বলছেন দূরভিসন্ধিমূলক। তো বিএনপি যেটি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটি কেন বিএনপি বাস্তবায়ন করবে? এটি বিএনপির পক্ষ থেকে তো অবশ্যই যুক্তিসঙ্গত অবস্থান। আবার ওই গণভোটের 4 নম্বর দফাতেই ছিল যে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হয়নি সেগুলো বিজয়ী, যে দল বিজয়ী হবে তারা তাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী বাস্তবায়ন করবে। তো বিএনপির নির্বাচনী ইস্তেহারে যেভাবে ছিল বিএনপি তো সেভাবেই বাস্তবায়ন করবে। জুলাই সনদে সকল রাজনৈতিক দল যে বিষয়গুলোতে একমত ছিল সেগুলো বিএনপি বাস্তবায়ন করবে, এটা তো বিএনপি সংসদেও অ্যাড্রেস করেছে। কিন্তু যে বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল সেটি বিএনপি তার নির্বাচনী ইস্তেহারে যেভাবে বর্ণনা করেছে সেভাবেই তারা বাস্তবায়ন করবে। তাহলে বিএনপি জুলাই সনদ অস্বীকার করে, তারা ডিনাই করে, ওন করে না, এই অভিযোগ নিশ্চয়ই বাহুল্য, এবং এটা পলিটিক্যাল অ্যানার্কি তৈরির একটা দূরভিসন্ধিমূলক প্রচেষ্টা। বিএনপির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে তারা জুলাই সনদ নোট অফ ডিসেন্ট সহ পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবে। তাদের নির্বাচনী ইস্তেহার, তাদের পূর্ববর্তী 21 দফা, তা তো ক্ষেত্র বিশেষে জুলাই সনদের থেকেও অনেক বেশি নতুন রাষ্ট্র নির্মাণের জন্য কার্যকর। এবং এই 31 দফা সরকার পতনের পরে তো দেওয়া হয়নি, আওয়ামী সরকারের পতনের পরে দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকার বিদ্যমান থাকা অবস্থায় এই রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রণয়ন করা হয়েছিল। সংবিধানে
এটি বিল আকারে আসতে হবে, সেটি সন্নিবেশিত হতে হবে, তারপরেই সেটি সংবিধানের অংশ হবে এবং সেভাবেই রাষ্ট্র চলবে। শুধুমাত্র জুলাই সনদ একখানা সার্টিফিকেট, সেটি সংবিধানের উপরে চাপিয়ে দেওয়ার তো আর কোনো পদ্ধতি নাই। সংসদীয় রাজনীতিতে এটি বিল আকারে সংসদে আসবে, সেটি প্রয়োজনীয় আলোচনা যুক্তিতর্ক শেষে, প্রয়োজনীয় পদক্ষেপ শেষে কার্যপ্রণালী বিধি অনুযায়ী সেটি সংসদ অনুমোদন করলে সংবিধানের সংশোধনী হিসাবে এগুলো যুক্ত হবে এবং আইনে প্রণীত হবে। এটিই তো নিয়ম, এর বাইরে তো অন্য কোনো নিয়ম নেই। ফলে বিএনপি সেই পথেই হাঁটছে। হ্যাঁ, তারপরও আমরা বলতে চাই, জনগণের একজন হিসেবে বলতে চাই, 133টি অধ্যাদেশ জারি করেছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদের পতনের পরে জনপ্রত্যাশা পূরণে বিশেষ অবস্থায় কিছু অধ্যাদেশ জারি করা হয়েছিল, যেটি ওই অবস্থায় হয়তো সঠিক ছিল, কিন্তু যখন একটি পার্লামেন্ট বিদ্যমান থাকবে, যখন গণতান্ত্রিক ব্যবস্থা পরিপূর্ণরূপে চালু থাকবে, তখন অনেক অধ্যাদেশই আইন আকারে জারি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে একটি কথা সামনে এসেছে যে স্থানীয় সরকার ব্যবস্থা, বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনের নিরিখে, যেহেতু এরা জনগণের প্রতিনিধিত্ব করতো না, বিনা ভোটে ভোট ডাকাতি করে এই সমস্ত স্থানীয় সরকারের মেয়র, চেয়ারম্যান এরা নির্বাচিত হয়েছিল, ফলে সেটি ভেঙে দেওয়া এবং তাদেরকে বাতিল করে দিয়ে অন্য ব্যবস্থা করা, এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটি আইনে পরিণত করার ক্ষেত্রে নিশ্চয়ই সতর্ক থাকতে হবে। আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ভুয়া, গায়েবী, মিথ্যা মামলা দিয়ে জনগণের ভোটে নির্বাচিত স্থানীয় সরকার ব্যবস্থায় যে প্রতিনিধি ছিলেন, মেয়র, চেয়ারম্যান বা অন্যান্য যারা ছিলেন, তাদেরকে মামলার বুনিয়াদে, গায়েবী মামলা, তথ্য প্রমাণ তদন্ত শেষ হওয়ার আগেই তাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা নোটিশের মাধ্যমে তাদেরকে বরখাস্ত করা হতো। এটি গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সকলেই এটি বলবেন। এক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রে, এই অধ্যাদেশটি আইন প্রণয়নের ক্ষেত্রে নিশ্চয়ই সতর্কতা অবলম্বন করা দরকার। এরকম আরও যদি কোনো অধ্যাদেশ থাকে যেটি গণতান্ত্রিক রীতিনীতি, সংসদীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রবাহমান থাকা অবস্থায় এটা সাংবিধানিক রীতি অনুযায়ী এটা সঠিক নয়, গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক, সে সমস্ত অধ্যাদেশ আইনে পরিণত করার ক্ষেত্রে অবশ্যই সরকারি দলকে সতর্ক থাকতে হবে, একই সঙ্গে বিরোধী দলকেও এ ব্যাপারে সচেতন ভূমিকা রাখতে হবে। এটি জনগণের পক্ষ থেকে আমাদের দাবি। আমি আলোচনা শেষ করতে চাই, ওই যে সাংবাদিকদেরকে 4 এপ্রিল স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে ব্রিফ করার সময় একটি প্রশ্নের জবাবে ডক্টর মঈন খান আরেকটি চমৎকার কথা বলেছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, জামাতে ইসলামী কিংবা এনসিপিকে নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। গণতন্ত্রে বিরোধিতা না থাকলে সৌন্দর্য ফুটে ওঠে না, তারা তাদের কাজ করছে। ডক্টর মঈন খান অত্যন্ত গণতান্ত্রিক সৌন্দর্যমণ্ডিত বাক্য দিয়ে প্রশ্নটির জবাব দিয়েছেন। তিনি সঠিক বলেছেন যে গণতন্ত্রের বিরোধিতা না থাকলে গণতন্ত্র সৌন্দর্য হারায় এবং বিরোধিতার স্পেস থাকতেই হবে। বিরোধী দল সংসদে চাবুকের ভূমিকা পালন করে, সরকারি দল যাতে সোজা পথে হাঁটতে বাধ্য হয়, সেইটাই বিরোধী দলের মূল কাজ। নিশ্চয়ই জামাত এবং এনসিপি সেই কাজ করবেন। তারা পরিশীলিতভাবে, পরিমিত বোধ বজায় রেখে, সংসদীয় রীতিনীতি বজায় রেখে এই কাজটি করবেন। এটি বিএনপি স্পেস রাখতে চায়, গণতন্ত্রের স্বার্থেই স্পেস রাখতে হবে। এবং আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানে যারা আমরা একটা পক্ষ ছিলাম, ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে একদিকে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী সরকার, অন্যদিকে আমরা সবাই, এখন আমরা প্রয়োজন নিরিখে পরস্পর একটা বিপক্ষে অবস্থান নিয়েছি। এইটার মধ্যে আমাদের মতের বিরোধ থাকবে, মত অনৈক্য থাকবে, মত বিদ্বেষ এবং বিদ্বেষী আচরণ দিয়ে একে অপরকে যেন আমরা এমন পরিস্থিতি তৈরি না করি, বৈরিতা যেন এমন জায়গায় না যায় যে আমাদের মধ্যে এই একটা নিয়ন্ত্রণহীন বৈরিতা ফ্যাসিবাদী সরকার বা তার দোসরদেরকে যেন রাজনীতিতে অন্তর্ভুক্তির কোনো সুযোগ না দেয়। সে ব্যাপারে সতর্ক থাকার সকলকে আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।